পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, বলছেন তারেক রহমান। পরিবার সহ আক্তার হোসেনকে হত্যার হুমকি দিয়ে চিঠি। জানাবো বিএনপিকে কোন বার্তা দিল এনসিপি, সামনে কি করতে চায়। এবং সর্বশেষ জানাবো ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। তিনি বলেন, জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা করেন তিনি। তারেক রহমান বলেন, আগামী দিনে আর কোনো স্বৈরাচার আর কোনো ফ্যাসিবাদ যেন দেশ ও জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রক্রিয়া পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। যদিও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের শক্তি ও সামর্থ্য নিয়ে ইতোমধ্যেই জনমনে কিছুটা হতাশা সৃষ্টি হয়েছে, তবুও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো জনগণের ভোটের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিএনপি থেকে শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। বরং সরকার জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ সুকৌশলে অল্প ও বেশি সংস্কার এই ধরনের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে। সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় জনমনে অস্থিরতা বাড়ছে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছে। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরেও এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকবে। আমরা মনে করি, এই ধরনের অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা যাচাইয়ের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলগুলো এখনো সরকারের সক্ষমতা নিয়ে নেতিবাচক মন্তব্য করেনি। তবে আমরা চুপ থাকলেও জনগণ এরই মধ্যে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে, বিভিন্ন ধরনের কথা বলছে। তারেক রহমান বলেন, সরকার কি হতাহতের ব্যাপারে উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? দেশের বহু মানুষের জিজ্ঞাসা। জুলাই হতাহতের তালিকার চেয়ে করিডোর দেওয়া বা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার বলেই মন্তব্য করেন তারেক রহমান। পরিবার সহ আক্তার হোসেনকে হত্যার হুমকি দিয়ে চিঠি। পরিবার পরিজন সহ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। পোস্টে তিনি লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে আমার পরিবার পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম বুলেট। তিনি আরও লেখেন, চিঠিটা ডাকপিয়ন গতকাল বড় ভাইয়ের কাছে দেন। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন, যেখানে পাবে সেখানেই খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। আক্তার লেখেন, বোনাস লাইফ লিড করছি, মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে, মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হয়নি, কখনো হব না, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। বিএনপিকে কোন বার্তা দিল এনসিপি, সামনে কি করতে চায়। সোমবার সন্ধ্যা ঢাকায় এনসিপি কার্যালয়ের নিচে নেতাকর্মীদের ভিড়। এর একটু আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি হয়েছে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন দলটির কর্মীরা। এক পর্যায়ে শীর্ষ নেতারা এলে ঘণ্টাখানেক ধরে চলে তাদের বক্তৃতা পর্ব। এরপর শুরু হয় মিষ্টিমুখ। নেতারা একে অপরকে মিষ্টি খেয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত উদযাপন করেন। উপস্থিত কর্মীদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়। মূলত এনসিপির নেতা হাসনাত যখন প্রথম আন্দোলনের সূচনা করেন, তখন থেকেই দল থেকে তাকে পূর্ণ সমর্থন দেওয়া হয়। দলের শীর্ষ নেতারা সরাসরি গিয়ে আন্দোলনে অংশ নেন। পাশাপাশি জামায়াত, হেফাজত সহ আরও কিছু রাজনৈতিক দল ও সংগঠন যোগ দেয় আন্দোলনে। তবে আন্দোলনে কয়েকটি পক্ষ থাকলেও এমন আলোচনা আছে যে এর মাধ্যমে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি নিজের সক্ষমতা ও প্রভাব দেখাতে চেয়েছে।
ফলে এই প্রশ্ন উঠেছে যে এই আন্দোলনের পথ ধরে এনসিপি সামনে কি করতে চায়। এছাড়া আন্দোলনে অংশ না নেওয়া বিএনপিকে কোনো বার্তা দেওয়া হলো কিনা সেটাও গুরুত্বপূর্ণ। এনসিপির রাজনীতি কি শক্তিশালী হচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাত্রা শুরু করে গত 28শে ফেব্রুয়ারি। সেদিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে বেশ ঘটা করে আত্মপ্রকাশ ঘটে দলটির। কিন্তু এরপর দল হিসেবে এনসিপি সেভাবে কোনো চমক দেখাতে পারেনি। সাংগঠনিক শক্তি, দক্ষতা ও নেতৃত্বের ঐক্য, রাজনৈতিক কৌশল, এমনকি কাজে কর্মে দলটি কতটা পরিপক্কতা দেখাতে পারছে তা নিয়েও প্রশ্ন ওঠে। দল গঠনের আগেই নেতৃত্বের দ্বন্দ্ব দেখা দিয়েছিল। দল গঠনের পরও শুরুতেই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতাদের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ্যে চলে আসে। দলটির কোনো নেতার গাড়িবহর নিয়ে বিশাল মিছিলের পর নেতাদের খরচ করা অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় অনেকেই। এ সময় দলটি তার নিজস্ব রাজনীতি নিয়ে জনগণের সামনে সেভাবে হাজির হতে পারেনি। ফলে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে গেল কয়েক মাসে নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি জামাতের যে নিজস্ব রাজনীতি, তার বাইরে এনসিপির বক্তব্য কখনোই রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠতে পারেনি। গণপরিষদ নির্বাচন কিংবা নতুন সংবিধানের বক্তব্য অনেকটা চাপা পড়ে যায়। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, সেই আন্দোলনের দাবি আদায় এবং আন্দোলনের বিভিন্ন দলকে পক্ষে আনতে পারা স্বস্তি দিচ্ছে এনসিপি নেতাদের। এর মাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে এমন মূল্যায়ন পাওয়া যাচ্ছে দলটির ভেতরে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এই আন্দোলনের মাধ্যমে বলতে পারেন এনসিপি একটা দল হিসেবে মাঠে ভালোভাবে ভূমিকা রাখার কার্যক্রমটা শুরু করতে পারলো। কারণ এই আন্দোলনে দেখবেন শুধু ঢাকা না, বরং ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলায় আমাদের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন, অবস্থান নিয়েছিলেন। দেশব্যাপী নেতাকর্মীদের আমরা চাঙ্গা করতে পেরেছি। তার মতে এই আন্দোলনে এনসিপি বিভিন্ন দল ও পক্ষকে আবারও এক প্ল্যাটফর্মে এনেছিল, যেটা রাজনৈতিকভাবে এনসিপির অবস্থান শক্তিশালী করেছে। তিনি বলেন, আমাদের একজন নেতা হাসনাত আব্দুল্লাহ যখন আন্দোলন শুরু করেছে, আমরা তখন দলগতভাবে শুরু করেছি এবং অন্যদেরকেও ডেকেছি। এখানে বিভিন্ন দল এসেছে, সংগঠন এসেছে, আমরা সবাই মিলে আন্দোলন করেছি। এখানে কিন্তু 5ই আগস্টের পরে আবারও একটা ঐক্য তৈরি হয়েছে। এটা অবশ্যই আমাদের ভূমিকাকে শক্তিশালী করেছে, আমাদের অবস্থানকেও শক্তিশালী করেছে। ভবিষ্যতে কোন দাবি নিয়ে সামনে আসছে এনসিপি? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি অনেকেই করেছে। এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষ অতীতে এই দাবি সামনে এনেছে। তবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ অনেকটা হঠাৎ করেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়ে আন্দোলন শুরু করেন সপ্তাহখানেক আগে। পরে অন্য কয়েকটি দল ও সংগঠন আন্দোলনে যোগ দিলে সরকারের উপর চাপ তৈরি হয়। আলটিমেটামের মুখে দ্রুত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত আসে সরকারের তরফ থেকে। কিন্তু প্রশ্ন ওঠে, এরপর কি? রাজনৈতিক দল হিসেবে এনসিপি কোন দাবি সামনে নিয়ে এগোতে যাচ্ছে? এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি অবশ্য আপাতত নেই দলটিতে। তবে তাদের একটা দৃষ্টি আছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দিকে। সরকার কি করে সেটা দেখতে চায় দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র গত জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের মধ্যেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম এখনো সেটা হয়নি। এটাকে আমরা সরকারের তরফ থেকে ঢিমে তালে চলার চেষ্টা হিসেবে দেখি। অভ্যুত্থানের এতদিন পরেও অভ্যুত্থানকে অস্বীকৃত অবস্থায় রাখার কোনো মানে নেই। তিনি বলেন, সরকার এটার জন্য এখন 30 কার্যদিবস সময় নিয়েছে। এই সময়সীমার মধ্যেই যেন এটা আদায় করা সম্ভব হয়, সেজন্য আমাদের মাঠের কর্মসূচি থাকবে। তবে আমাদের আহ্বান থাকবে, এই সময়সীমা অতিক্রম করার মতো অবস্থা যেন সরকার না যায়। এর জন্য আমরা কাজ করব। এর বাইরে গণপরিষদ নির্বাচন সংস্কার, সংবিধান পুনর্লিখনের দাবি নিয়েও এনসিপি কাজ করতে থাকবে বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।